13 তারিখ স্যার বলেছেন যে রাত 11:45 সময় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল থেকে শামু এবং তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যে ইতোমধ্যে গ্রেপ্তার আছে এবং যার দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। তা মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্ব সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। তো এই হত্যাকাণ্ডে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি, যার নাম এসেছে 160 করে, যে কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। এখানে মূলত যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট, খাবারের দোকান আছে এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায়, বাইরে থেকেও লোক আসে এবং অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আপাতত যতটুকু পেয়েছি তাতে শাম্য এবং তার দুই সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, অর্থাৎ যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটে। এটা মুক্ত মঞ্চ যেটা আছে, মুক্ত মঞ্চের ওইখানে ফোয়ারা আছে, যেখানে ফোয়ারার ওইখানে ঘটনাস্থল। আশেপাশে চটপটির দোকান এবং বিভিন্ন রকমের যে এই ফুডগুলা সেখানে আছে। বাকিরা তো এখানে মারামারি হয়েছে, মারামারির একটা পর্যায়ে সেখানে আরো অনেকেই আহত আছে। যেমন প্রথম অবস্থায় যে 3 জন আমাদের কাছে আসে, 3 জনের ভিতরে তামিম নামে একজন, তার মাথায় ইটের বাড়ি দেওয়া আছে। তারপর সম্রাট নামে একজন, তার বাম সাইডের পায়ে চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে। পলাশ নামে আরেকজন, তার চোখে আঘাত আছে। মারামারি মোটামুটি যেখানে ওখানে ছিল তখন ধস্তাধস্তির এক পর্যায়ে অনেকেই আহত হয়। তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনার প্রেক্ষিতে হত্যাকাণ্ড আপাতত আমাদের তদন্ত এই পর্যায়ে পর্যন্ত আছে। তাই এর নেপথ্যে আরো কোনো ঘটনা আছে কিনা, অন্য কোনো বিষয় আছে কিনা সেটা নিবিড়ভাবে দেখা হচ্ছে। সামনের সাথে যারা ছিল তাদের সাথেও আমরা একাধিকবার কথা বলেছি এবং তাদের সহ আমরা পিও ভিজিট করেছি, তারাও আমাদের সঙ্গে গিয়েছেন এবং আমাদের সাথে বিভিন্ন সময় তদন্তের বিভিন্ন কিছুতে যখন আমাদের তথ্য দরকার হয়েছে তখন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা, সুপারভাইজিং অফিসার এবং ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার সাথে তাদের কথা হয়েছে। এটা যেটা বলেছেন, আমরা তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে 3টা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো 3 নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবিরহাটে, এবং 3টা গ্রিপের 3টা গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। তো একটা গ্রুপের দায়িত্বে মেহেদির গ্রুপের ম্যাক্সিমাম অর্থাৎ যে 8জনই মেহেদির গ্রুপের। মেহেদি একটা গ্রুপের দলনেতা এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ারগুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। পাশাপাশি একই রকমের এই অস্ত্র-শস্ত্র সহ আরো 2টা গ্রুপে আরো 2 গ্রুপ তারা তাদের কার্যক্রম করে, এটা আমরা জানি। এটা যেটা হলো যে ওই গ্রুপগুলোয় আমাদের কার্যক্রম চলছে। আমরা তদন্তের সাথে আপাতত সেই নামগুলো না হয় ডিসক্লোজ না করি, বাট তাদেরকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো এবং আমরা ওইটাকে মাদক মুক্ত করবো। এটাই আমাদের কমিশনার স্যারের নির্দেশনা আছে। এটা মেডিকেল রিপোর্ট তো যেটা আমাদের, যে আমরা সুরতাল রিপোর্ট করছি, তারপর যে মেডিকেল রিপোর্টটা আসবে, মেডিকেল রিপোর্টে অ্যানালাইসিস করে সেটার উপর থেকে একটা হয়তো আসবে, কনক্লুশনে আসবে। বাট এইটার ক্ষেত্রে আমাদের যে সুপারভাইজিং অফিসার আছে পহন, সে ব্যক্তিগতভাবে নিজেও ডক্টর, আমাদের যে এডিসি আছে, তা ওর যেটা ভাষ্য, ওর সাথে আমরা আলাপ করেছি যে একটা স্টেপে মানুষ কিভাবে মারা যায়। তো ওর যেটা ভাষ্য যে ওইটা নাকি খুবই সেন্সিটিভ একটা জোন, যেখানে অল্প কাটলে একটা ভেইন আছে, যে ভেইনটা কাটলে পরে মুহূর্তের মধ্যে ব্যাপক পরিমাণ রক্ত বেরোয় গেলে সে তার 2-3 মিনিটও সার্ভাইভ করে না। এটা মেডিকেলের টার্মে ও টার্মটা বলতে পারবে, যদি পহন এখানে থাকে তাহলে টার্মটা বলতে পারবে। পহন কি আসুন 1 বা 2 সালে কালা ফারুক বলে একজন সন্ত্রাসী মারা গেছিল। এই ঘটনাটি আর ওই ঘটনাটি একই। ওই কালা ফারুকও মারা গেছিল জাস্ট পায়ের ওইখানেই এই এরূপ একটি মেইন আর্টিলারি ছিঁড়ে যাওয়ার কারণে বা কাটে যাওয়ার কারণে সেও এরকম তাৎক্ষণিকভাবে কয়েক মিনিট এর ভিতরে মারা গেছিলো। আসলে এটা মেডিকেল ব্যাপার। এখানে আমাদের পায়ের এখানে বড় আর্টিলারি আছে, ব্যাপক ব্লাড সার্কুলেশন হয়। এখন সেখানে সেটা ছিঁড়ে যাওয়ার কারণে আমরা অ্যাপারেন্টলি মনে করতেছি সাদা দৃষ্টিতে যে এটা
ওভার ব্লিডিংয়ের কারণে মারা গেছে। বিস্তারিত ডাক্তারের রিপোর্টে পাওয়া যায়। পরিকল্পিত কিনা আপনি বলছেন, পরিকল্পিত কিনা ওইটা ওই আসামি এখনো রিমান্ডে আছে, তাহলে ওর কাছ থেকে আমরা যখন 160 বলে তখন ডিসক্লোজ করতে পারবো। আপাতত যেটা যে আসামি তো মূল যে আসামি সে পুলিশ কাস্টডিতে আবার আসবে, রিমান্ডে আসার পর মূল মোটিভটা কি ছিল, মোটিভটা আমরা তার কাছ থেকে বের করার চেষ্টা করব। আর এর পাশাপাশি যে অন্য কোনো ঘটনা আছে কিনা, এর নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটার বিষয়ে আমাদের নিবিড়ভাবে তদন্ত চলছে, এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যেখানে যে ধরনের কানেকশন আছে সমস্ত কানেকশনগুলোই আমরা সেখানে খুঁজে দেখে আমরা ফাইনালি আসবো যে নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা। বিশ্বব্যাপী আপনার যেখানে মাদকের ব্যবসা বা মাদক ইউজার, মাদক সেবীরা থাকে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, বিশ্বব্যাপী সেখানে অস্ত্র থাকে। আপনি আমেরিকার কথা বলেন, তা বাড়বে কলম্বিয়ার কথা বলেন, আমি আপনাদেরকে বলতেছি যেখানে সারা পৃথিবীতেই মাদকের ব্যবসা আছে, মানে কি বলে সেবক, মাদক সন্ত্রাস বা মাদক সেবীও আছে, মাদক ব্যবসায়ীও আছে। তো যেখানে আমরা আমাদের পুলিশেরও একটা যে যেখানে মাদক ওইখানে অস্ত্র আছে, কারণ এখানে কাঁচা টাকার একটা ব্যাপার, আপনার রাতারাতি বড়লোক হওয়ার ব্যাপার। তারপরে যেখানে স্মাগলিং সেখানেও রাতারাতি বড়লোক হওয়া যায়, ওখানেও অস্ত্রের ব্যবহার হয় ওয়ার্ল্ড ওয়াইড। এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে বললে তো হবে না, শুধু সরোয়ার্দী উদ্যান না, যেখানে মাদক ওইখানেই দেখবেন যে অস্ত্রের ব্যবহার হয় বা অস্ত্র থাকে।